হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ম্যাথ ইজিফাইড। তো তোমাদের পরীক্ষার সময় ঘনিয়ে এসছে। তো আমাদের টপ 10-এর যে সিরিজটা চলছে সেই টপ 10 সিরিজের সঙ্গে সঙ্গে এখন আমরা কি করব, লাস্ট মিনিট প্র্যাকটিসগুলো করব। 20টা কোশ্চেনের একটা করে সেট থাকবে, ওকে। আর এই 20টা কোশ্চেনের সেটের মাধ্যমে আমরা পুরো কনসেপ্টগুলো রিভিশন করার চেষ্টা করব, ওকে। একদম বাছাই করা অঙ্কগুলো থাকবে, ওকে। একদম 20টা তোমাদের এক্সাম ওরিয়েন্টেড বা এক্সামের ওয়েটেজগুলোর উপর, হ্যাঁ, যে সমস্ত অধ্যায় থেকে যেমন ওয়েটেজ আছে সেই ওয়েটেজ ভিত্তিক কোশ্চেন থাকবে, ওকে। আর টপ 10-এর ক্লাসগুলো তো হচ্ছে, আমি দিচ্ছি রেগুলারলি, সেখান থেকেও দেখে নেবে, রিভিশন কনসেপ্টগুলো রিভিশন করে নেবে। আর ক্লাসের যে সলভ পিডিএফ তোমরা এই যে লিঙ্কটা দেওয়া আছে সেই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, ওকে। তো চলো, উইদাউট ফার্দার অ্যাডো তোমরা কপি অ্যান্ড পেপার নিয়ে রেডি হয়ে যাও, আর আমরা শুরু করি আজকে আমাদের সেট 1, ওকে, প্র্যাকটিস সেটের, ওকে। তো প্রথম অঙ্কটা আমাদের সিম্পলিফিকেশান থেকে। প্রথম অঙ্কটাতে কি বলেছে যে 0.8x প্লাস 1 বাই প্লাস x/5 ইকুয়াল টু 0.23 প্লাস 2। তাহলে x এর মান কত? খুবই ইজি, ওকে। কিন্তু সঠিক অ্যাপ্রোচ দিয়ে যদি যাও তাহলে সহজেই কিন্তু হয়ে যাচ্ছে। কিভাবে? প্রথমে অঙ্কটা তো এটা দেওয়া আছে, আর এই দিকে যদি তোমরা এটা যোগ করে দাও তাহলে কি হচ্ছে, 0.23 হয়ে যাচ্ছে, তাই না? ওকে। এবার এখানে কখনোই এখানে লসাগু ভগ্নাংশের যোগ বিয়োগ করতে যাবে না। তোমরা কি করে নেবে এখানে, যে 0.8x আর এই 1/5কে আমি কি বলতে পারি, 1/5 মানে হচ্ছে 1/5 মানে হচ্ছে 0.2, তাই না? তো 0.2x হয়ে গেল। তো 2.23 ডান দিকে থাকছে, দ্যাট ইজ এখানে যোগ বিয়োগ করলে কত হয়ে যাচ্ছে আমার 1, তাই না? তো আমি লিখবো কত, 1x, বা শুধু x লিখতে পারো। দ্যাট ইজ x এর ভ্যালু কত হয়ে গেল, x এর ভ্যালু হয়ে গেল 2.23, ওকে। একদম ইজি, ওকে, কোনো অসুবিধা নেই। গ্রেট। নেক্সট কোশ্চেন। তো এই অঙ্কটাও খুবই পপুলার একটি অঙ্ক। আমার সিম্পলিফিকেশনের বেশ কয়েকটা ভিডিওতে আমি এই অঙ্কটা নিয়েও আলোচনা করেছি, ওকে। তো এই অঙ্কটার সঠিক নিয়ম কি, যে আমাদের সিরিজে দেখতে হয়, আমি বলেছি সেখানে, যে পূর্ণ সংখ্যা থাকার অর্থ হচ্ছে এই যে পূর্ণ সংখ্যাগুলো আছে, আর আমি লিখে দিচ্ছি যে 99 পূর্ণ 1/7 থেকে শুরু করে যোগ করে 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 আমরা শেষ অবধি কোথায় যাব, 99 পূর্ণ 6/7-এ, ওকে। আমি বারবার বলেছি যে এখানে পূর্ণ সংখ্যার মানে কি, আমরা প্লাস আসে, ওকে। সবগুলো তার মানে ভেঙে দিলে এখানে কি পাবো আমরা, প্লাস, একটা করে প্লাস পাবো, তাই না? তার মানে আলটিমেট আমাদের কি আসবে, যে 99 আমরা কটা পেয়ে যাব, 6টা 99 পেয়ে যাব, ওকে। সঙ্গে কি পেয়ে যাব, সঙ্গে যোগ বিয়োগ আকারে আমরা এটা পেয়ে যাব, যে যেহেতু সবারই হরে কত আছে, 7 আছে, তার মানে উপরে 1 2 3 4, ওকে, 5 6, এভাবে পুরোটা যোগ থাকবে এবং নিচে কত হয়ে যাবে, 7, ওকে। এবার আমি কিভাবে করব, যে 99 ইন্টু 6 এটাই রেখে দিলাম, গুণ করার প্রয়োজন নেই, ওকে, আগেই গুণ করতে যাচ্ছি না। এবার শুধুমাত্র আমার এই যোগটা দেখতে হবে। তো এই যোগটা কখনোই তোমরা নর্মালভাবে যোগ বিয়োগ করবে না, যদিও এটা ছোট। যদি মনে করো যে সিরিজটা এমন হয়ে যেত এইভাবে ডট ডট কন্টিনিউ হতে হতে 99 পূর্ণ, ওকে, অনেক বড় দিয়ে দিত, আর তখন হর যদিও চেঞ্জ হতো, ছাড়ো। তো এই যোগটা করতে গেলে তো আমরা স্বাভাবিক সংখ্যার ফল ইউজ করতে পারি। স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র কি, n ইন্টু n প্লাস 1 n ইন্টু n প্লাস 1/2, ওকে। বা নর্মাল যোগ করতেই পারো, এখানে তেমন কোনো রেস্ট্রিকশন নেই, তাই না? যেহেতু ছোটো মোটো একটা ব্যাপার, ওকে, ছোট যোগ, তাই তোমরা করতেই পারো। তার মানে আমার কত হয়ে গেল, 99 ইন্টু 6 প্লাস 3, ওকে। তো দেখতেই পাচ্ছ এখানে অলমোস্ট 600-র কাছাকাছি, প্লাস 3, তো আমাদের 5000 কত হয়ে যাচ্ছে, 597 হয়ে যাচ্ছে, তাই না? কীভাবে, আমি তো ইউনিট মেথড দিয়ে দেখতেই পাচ্ছি, বা সিম্পল যোগ বিয়োগ তোমরা করে নিতে পারো, তাহলে আমাদের অ্যান্সার কত হয়ে যাবে, 597, ওকে। সেটাতে আর বেশি কিছুতে যাচ্ছি না, অঙ্কটা বারবার আমি বিভিন্ন ভিডিওতে বলেছি, তোমাদের এক্সপ্লেনও করেছি, সেখান থেকেও দেখে নিতে পারো পুরো কনসেপ্ট এবং এই ধরনের আরও অঙ্কগুলো, ওকে। নেক্সট অঙ্ক আমাদের সিম্পলিফিকেশন রিলেটেড বডমাস যে রুলটা সেখান থেকে, ওকে। তো তেমন কোনো কমপ্লেক্স কনসেপ্ট না, বডমাস সবাই জানো, কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, ওকে। এটা বডমাসের খুবই একটি ইজি অঙ্ক, এই সেটটাতে এটা এখানে যেটা রেখেছি বডমাসের এর থেকেও কমপ্লেক্স অঙ্ক হয়, তো তাই এক্সাম দেওয়ার আগে তোমরা কিন্তু ভালো মতো প্র্যাকটিস করে যাবে পুরো বডমাসের রুলগুলো, ওকে। তো শুরুতে আমরা কি করব, এখানে আমাদের
ফার্স্ট ব্র্যাকেটের কাজগুলো করে নেব, কারণ বর্ড ব্যাসের বি ফর ব্র্যাকেট আসছে আমাদের, তাই না? তো ব্র্যাকেটের কাজ করে নিলে এখানে কত হচ্ছে 12, ওকে, 3 গুণন 2, আর এখানে আমাদের গুণের কাজ করব। তো গুণের কাজ করলে এখানে কত আসবে, 6 আসবে, তাই না? তো 6 থেকে আমরা কত বিয়োগ করব, 7 থেকে কত বিয়োগ করে দেবো, 6, ওকে। তো ফার্স্ট কাজ আমি কোথায় করলাম, এখানে এবং এখানে, ওকে। দেন কি করব, দেন আমার ফার্স্ট ব্র্যাকেটের এখানে আমার কত চলে আসবে, 1 চলে আসবে। তো আমি সেটার জন্য এক্সট্রা কোনো লাইন লিখছি না, ওকে। তো বুঝতেই পারছো, তো আমি এটাকে পুরো মিশিয়ে দিয়ে কত করে দিলাম, এখানে 1 করে দিলাম, তাহলে আমার ফার্স্ট ব্র্যাকেটের কাজ হয়ে গেল। এবার দেন আমার নেক্সট কাজ কোথায় হবে, ভাগের এখানে, তারপরে গুণের, তাই না? তারপরে গুণের হবে, তাই না? তো ভাগের কাজ আমি যদি প্রথমে করি তাহলে কত হচ্ছে, 4 হচ্ছে, দেন গুণ -1, তার মানে হচ্ছে 8 থেকে 1 বিয়োগ করলে আমাদের কত থাকছে, অ্যান্সার 7 থাকছে। খুবই ইজি, ওকে। তো অ্যান্সার কোনটি হয়ে গেল, অপশন বি। তো খুবই বেসিক অঙ্ক, তেমন কোনো কঠিন ব্যাপার নেই এগুলোতে। চলো তারপরে অঙ্কটা দেখা যাক। এবার বলেছে 145 টাকা এ বি সি এর মধ্যে এমন ভাবে ভাগ করে দাও। তো আমি রেশিও প্রপোর্শনের অনুপাত সমানুপাতের টপ 10-এর অঙ্কতেও বলেছি যে তোমরা যে মানি ডিস্ট্রিবিউশনের অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু ভালো মতো কেয়ারফুলি করে যাবে, ওকে। তো 145 টাকাকে তোমাকে কি করতে হবে, এ বি এবং সি এর মধ্যে ডিস্ট্রিবিউট করতে হবে। কিভাবে, যে এর যদি আমি হাফ অংশ নেই, এর কত নেই, হাফ অংশ, আচ্ছা, এর হাফ অংশ মানে এর হাফ অংশ নেই, আর বি এর যদি কত নেই, 2/3 নেই, বি এর কত নেই, 2/3 নেই, এবং সি এর কত নেই, সি এর যদি 3/4 নেই, তাহলে সেই অংশগুলো কি হয়ে যায়, সমান হয়ে যায়, ওকে। সেই অংশগুলো সমান হয়ে যায়। এবার তোমাদের মনে আছে কিনা যে আমি বারবার আমার অনুপাত সমানুপাতের ভিডিওগুলোতে বলেছি, এখানে কি তোমরা দেখতে পাচ্ছ, যদি আমি এটাকে একটু অর্গানাইজ করে নিই তাহলে কি হচ্ছে, বি 3/2 আমি লিখতে পারি, অ্যান্ড সি 4/3 লিখতে পারি, ওকে। এবার যখনই এই ধরনের কোনো ডাটা থাকে তখন আমি তোমাদেরকে বলেছি যে A:B:C কে আমরা কত লিখতে পারি, 2:3/2:4/3 বলেছি কিনা, ওকে। তার মানে আমাদের কত হয়ে গেল, এখানে আমরা যদি সিম্পলিফাই করি তো কত দিয়ে গুণ করব, 6 দিয়ে গুণ করব, তাহলে কত হয়ে যাচ্ছে, আর এখানে কত হয়ে গেল, 12:9:8, এটাই হবে। তো A:B:C এর অনুপাত। এবার আমার এর অংশ বের করতে বলেছে। তো আমার এখানে টোটাল ইউনিট কত আছে, টোটাল ইউনিট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে 29 ইউনিট। কত ইউনিট আছে, 29 ইউনিট। তার মানে 29 ভাগের মধ্যে 29 ভাগের মধ্যে এর অংশ কতটুকু, 12 ভাগ, তাই না? তো 145 ভাগের মধ্যে কত হবে, তাই না? তো আমাদের এখানে 5 দিয়ে কেটে যাবে, দ্যাট ইজ ইকুয়াল টু 60 টাকা হয়ে যাবে আমাদের এর অংশ। বোঝা গেল, একদম বেসিক, ক্লিয়ার, ওকে। তো এই যে এখানে যে আমি রুলটা ইউজ করলাম, এটাকে কি বলে, ইনভার্স রেশিওর রুল, তাই না? ব্যস্ত সমানুপাতের রুল, ওকে। যেটা আমি বিভিন্ন অনুপাত সমানুপাতের আমি যে টপ 10-এর ভিডিওটা দিয়েছিলাম সেখানেও কিন্তু আমি তোদেরকে এক্সপ্লেন করে দিয়েছি, বুঝতে পারলে, ওকে, গ্রেট। নেক্সট কোশ্চেন আর একটা অনুপাত সমানুপাতের অঙ্ক থেকে, ওকে। এখানে বলেছি ইস্পাতে লোহা ও কার্বনের অনুপাত কত, 49:1, ওকে। তো স্টিল নিয়েছি, সেই স্টিলে আমাদের কি থাকবে, আয়রন থাকবে এবং কি থাকবে, কার্বন থাকবে, ওকে। কার্বন থাকছে, বা সি লিখতে পারো, ওকে। তো আয়রন কত থাকছে, 49, অ্যান্ড কত, কার্বন থাকছে 1। তাহলে সেই প্রকার কত বলেছে, 250 কুইন্টাল ইস্পাতে কত কুইন্টাল কার্বন থাকবে। আচ্ছা, তো এই লোহা এবং কার্বন এক্সকিউজ মি এবং কার্বন মিলে এখানে আমার টোটাল ইস্পাতের পরিমাণ কত, আমার স্টিল এখানে কতটুকু আছে, স্টিল এখানে আছে কত ইউনিট, 50 ইউনিট, তাই না? আর ওরা বলছে এই 50 ইউনিট মানেই কত, অঙ্কে বলেছে যে 50 ইউনিট মানে কত, কুইন্টাল। কত কুইন্টাল, 250 কুইন্টাল, ওকে। তো 1 ইউনিট ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, 1 ইউনিট ইকুয়াল টু হয়ে যাচ্ছে 50 কুইন্টাল না, 5 কুইন্টাল, সরি, এখানে 1 ইউনিট ইকুয়াল টু হয়ে যাচ্ছে 5 কুইন্টাল, ওকে। এবার দেখো তোমার কিসের পরিমাণ চেয়েছে, যে এই ধরনের 250 কুইন্টাল যদি আমি, এই যে সমগ্র এখানে সামগ্রিক অংশ কতটুকু আছে, সামগ্রিকভাবে আমার 50 ইউনিট কি আছে, লোহা এবং কার্বন মিলে 50 ইউনিট আছে, মানে টোটাল ইস্পাতের পরিমাণ, স্টিলের পরিমাণ 50 ইউনিট আছে। আর এই 50 ইউনিট কার ইকুইভ্যালেন্ট, 250 কুইন্টালের ইকুইভ্যালেন্ট। তো 1 ইউনিট কতর ইকুইভ্যালেন্ট, 1 ইউনিট হচ্ছে 5 কুইন্টালের ইকুইভ্যালেন্ট। আর আমার কার্বনের পরিমাণ কত, আমাদের কার্বনের পরিমাণও তো ঠিক এই 1 ইউনিটই না, কার্বন কতটুকু আছে, 1 ইউনিট,
ওকে, কার্বন কতটুকু আছে 1 ইউনিট, কত কুইন্টালে, আমাদের 50 কুইন্টালে, সরি 50 ইউনিটে, এই যে 50 ইউনিটে 1 ইউনিট আছে, আর ওই 1 ইউনিটের ভ্যালু কত হবে, যখন আমি 250 কুইন্টালের মাপ নেব তখন কত হয়ে যাবে, 5 কুইন্টাল হয়ে যাবে, তাই না? তো আমাদের 1 ইউনিটের ভ্যালু যেটা, সেটাই অ্যান্সার হবে, কারণ কার্বন এখানে 1 ইউনিটই আছে। বুঝতে পারলে? তো আমাদের অ্যান্সার কোডটি হয়ে যাবে অপশন বি। বোঝা গেল? ক্লিয়ার? ওকে, গ্রেট। নেক্সট কোশ্চেনে বলেছে দুটি সংখ্যার গুণফল যদি 4032 হয়, তো তাহলে গসাগু এত হলে লসাগু কত হয়? একদম বেসিক একটি কোশ্চেন তোমাদের লসাগু গসাগুর কি, সংখ্যা দুটির গুণফল কি হয় সবসময়, লসাগু গুণন গসাগুর সমান হয়, তাই না? লসাগু এবং গসাগুর গুণফল কার সমান হয়? সংখ্যা দুটির গুণফলের সমান হয়। তো সংখ্যা দুটির গুণফল তোমাকে দিয়েই দিয়েছে, তার মধ্যে তোমাকে লসাগু বের করতে বলেছে এবং গসাগু দিয়ে দিয়েছে। তো লসাগু সমান সমান কত হয়ে যাবে তোমার, ইকুয়াল টু হয়ে যাবে 4032 ডিভাইডেড বাই 12। ওকে, তো তোমার কাটাকুটি করলে কত হচ্ছে, কাটাকুটি যদি করি তাহলে হচ্ছে 12 দিয়ে ডিরেক্ট কেটে দিচ্ছি, 3 বারং 36, হ্যাঁ 36 হওয়ার পরে 4 পড়ে থাকলো, 43 হয়ে গেল। ওকে, আবার কত করে দেবো, 3 বারং 36 করে দেবো, 7 পড়ে থাকবে, 6 বারং 72 হয়ে যাবে। তো আমাদের এলসিএম কত হবে, 336। বোঝা গেল? একদম ইজি অঙ্ক। ওকে, লসাগু গসাগুর, তো লসাগু গসাগুর ভিডিও আমার একদম এক্সপ্লেন করা আছে, সমস্ত ধরনের টাইপ কভার করা আছে, তোমাদের AWB SSC গ্রুপ সিডি পারপাজ যে সমস্ত অঙ্ক থাকতে পারে সেই অঙ্কগুলোর একটা কম্পাইলেশন তো আছেই, প্লে লিস্টে দেখে নিতে পারো। ওকে, দেন একটি বলেছে একটি ক্ষুদ্রতম সংখ্যা 7 কমানো হলে, ওকে একটা সংখ্যা আছে যেখান থেকে 7 কমাবো, কমানোর পরে একটা সংখ্যা পাবো, তাই না? কমানোর পরে একটা সংখ্যা পাবো, একটা নতুন সংখ্যা পেলাম। ওকে, সেই সংখ্যাটাকে কি হবে, সেই সংখ্যাটাকে এই যে সংখ্যাটা পাবো, আমি মনে করো ওয়াই নামক একটা সংখ্যা পাবো, সেই ওয়াই নামক সংখ্যাটিকে কী দিয়ে ভাগ যাবে, 12, 16, 18, 21 এবং 28 দ্বারা বিভাজ্য। 12, 16, 18, 21 এবং 28 দ্বারা বিভাজ্য যে সংখ্যাটা হবে ক্ষুদ্রতম সংখ্যাটা, কারণ ক্ষুদ্রতম সংখ্যা যেটা হবে সেটা কি হবে বলো তো, 12, 16, 18 দিয়ে ক্ষুদ্রতম সংখ্যা কোনটা হবে, তাদের লসাগু হবে, তাই না? তাদের লসাগু হবে। তার মানে এই যে ওয়াইটা বললাম, এই যে যে ক্ষুদ্রতম সংখ্যাটা থেকে 7 বিয়োগ করার পরে আমার নতুন একটা সংখ্যা আসে, সেই ওয়াই হচ্ছে আমাদের সেই এলসিএম। বুঝতে পারলে? আচ্ছা, তাহলে এলসিএম কত হবে, 12, 16, 18, 28 দিয়ে যদি আমরা ভাগ করি, তো তোমরা এলসিএম বের করার বিভিন্ন মেথড আছে, তোমরা এইভাবে যেটা করো, ঠিক আছে, এইভাবে তোমরা করো না, যে কত 18, 21 এবং 28 দিয়ে এইভাবে করো সেভাবে করতে পারো। ওকে, উৎপাদক বিশ্লেষণের মতো করে, অথবা আমি যেভাবে করি সেভাবে করতে পারো, দেখে নাও, আমি ভিডিওতে আলোচনাও করে দিয়েছিলাম। তো তোমরা কি করো, যে বড় টার্মটাকে উপরে রেখে দাও, এবার সবাই বাকি যে অঙ্কগুলো আছে, সংখ্যাগুলো আছে, সেগুলো দিয়ে ভাগ করো। যে 12 দিয়ে যদি আমি 28কে ভাগ করি, দেখো 12 দিয়ে যদি আমি 28কে ভাগ করি, এটা তুমি নিজে নিজে প্র্যাকটিস থাকলে মুখেই করতে পারবে, আমি করে দেখাচ্ছি। 4 দিয়ে 4 সাতা 3 4 12 আর 4 7 28, আর ভাগ যাচ্ছে না, তো আমি কত গুণ করে দেবো, 3 গুণ করে দেবো। অনুরূপভাবে এখানে যখন আমি 28 গুণন 3কে আমি যখন 16 দিয়ে ভাগ করব, 4 4 16, 4 7 28, আবার যাচ্ছে না, তার 4 দিয়ে গুণ করে দেবো, কারণ হরে যেটা পড়ে থাকবে। ওকে, অবিভাজ্য অবস্থায়। তারপরে 28 গুণন 3 গুণন 4কে যদি আমি 18 দিয়ে ভাগ করি, তাহলে আমার কত পড়ে থাকবে, 3 6 18, আর 3 দুগুণে 6, আবার 14 দুগুণে 28, মানে 3 পড়ে থাকছে, তো 3 দিয়ে গুণ করে দেবো, আর 21 দিয়ে তো যাচ্ছেই। বোঝা গেল? তার মানে আমাদের এলসিএম কত হয়ে যাবে, আমাদের এলসিএম হয়ে যাচ্ছে 28 গুণন এখানে কত হচ্ছে 36, 28 গুণ কত হয়ে যাচ্ছে 36, দ্যাট ইজ ইকুয়াল টু আমাদের কত হয়ে যাচ্ছে, দুটো গুণ করলে 1008। ওকে, 1008, ঠিক আছে। এবার আমাদের অ্যান্সার কিন্তু 1008 নয়, অপশনে কিন্তু তুমি 1008 পেয়ে যাবে। আমাদের অ্যান্সার কোনটি 1008, আমাদের অ্যান্সার এই যে ওয়াইটা, যেটা কিনা আমি বলেছি ক্ষুদ্রতম সংখ্যাটিকে, যেটিকে 12, 16, 18 এবং 21 এবং 28 দিয়ে বিভাজ্য হবে, সেই ক্ষুদ্রতম সংখ্যা ওয়াইটি হলো, আমি এখানে লিখে দিচ্ছি, যে x-7 ইকুয়াল টু যে ওয়াই আছে, সেই ওয়াইটাই কিন্তু 1008। বুঝতে পারলে? তার মানে যে সংখ্যাটা থেকে 7 বিয়োগ করলে আমরা এই 1008 পাবো, সেটা তাহলে কত হয়ে যাবে, 1008 প্লাস 7, দ্যাট ইজ ইকুয়াল টু কত হবে, 1015। ওকে, বুঝতে পারলে? তার মানে সঠিক অ্যান্সার কোনটি হয়ে যাবে, অপশন বি। বোঝা গেল? ওকে, ক্লিয়ার, গ্রেট। নেক্সট কোশ্চেন চলো।
সো এই কোশ্চেনটা কি আমাদের পার্সেন্টেজের অঙ্ক থেকে, যে কি বলছে বার্ষিক পরীক্ষায় গণিতে মহুয়া, তো মহুয়া আছে এবং সুতপা আছে। তো সুতপার চেয়ে মহুয়া 10% নাম্বার কম পেয়েছে। সুতপার চেয়ে মহুয়া কত কম পেয়েছে? সুতপার চেয়ে মানে 10% কম পেয়েছে। তার মানে সুতপা যদি 100 পায়, মহুয়া কত পেয়েছে? 90 পেয়েছে। আর নম্বর 90 পেয়ে কত পেয়েছে? মোট 81 নাম্বার পেয়েছে, তাই না? তো আমরা যদি এটাকে অনুপাত করে নিই, ছোটো করে ভাবি, তাহলে কত হবে? 10 থাকলে যদি সুতপা আমার কত পায়, এখানে 10 নম্বর পায়, তাহলে মহুয়া কত পাবে? 9 পাবে, তাই না? আর এই এই মহুয়া 10% কম নম্বর পেয়ে কত নম্বর পেলো? 81 নাম্বার পেলো, তাই না? মহুয়া তার মানে সঠিক যদি বলি তাহলে কত নম্বর পেয়েছে? 81 মার্কস পেয়েছে। তার মানে অনুপাতিক যে তুলনাটা আছে সেখানে 9 ইউনিট মানেই কত? 81। দ্যাট ইজ কত গুণ হচ্ছে? 9 গুণ। তো অনুরূপভাবে সুতপার এদিকেও কত গুণ হয়ে যাবে? 9 গুণ, দ্যাট ইজ ইকুয়াল টু 90। তো সুতপা কত নম্বর পেয়েছে সেটা আমাদের অ্যান্সার কোনটি হয়ে যাবে? 90। বুঝতে পারলে? ওকে, তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে যাবে? অপশান ডি। ক্লিয়ার? এর থেকে বেশি ক্যালকুলেশন করার প্রয়োজন হবে না। ওকে, একদম ইজি অঙ্ক। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে বলছে এ একটি ঘড়ি 20% লাভে বিকে বিক্রি করেছে এবং বি ঘড়িটি সিকে 10% ক্ষতিতে বিক্রি করেছে। তার মানে কী হচ্ছে? এ বিকে বিক্রি করছে, বি সিকে বিক্রি করছে, সিকে বিক্রি করছে। প্রথমের জন কী করেছে? 20% লাভে বিক্রি করেছে। তারপরের জন, আচ্ছা একটু 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 আমরা এটাকে না, এইদিকে স্পেস আছে, আমরা এদিকে ইউটিলাইজ করি। আচ্ছা এখানেই হয়ে যাবে, এখানে করি। ওকে, তো বি সিকে কত? 10% ক্ষতিতে বিক্রি করেছে। ওকে, এবং কত টাকায় বিক্রি করছে? 216 টাকা। মানে সি আলটিমেট কত টাকা দিয়ে কিনলো? 216 টাকা দিয়ে কিনলো। তাহলে এ কত টাকায় কিনেছিল? এ কত টাকায় কিনেছিল? ওকে, এবার দেখো, চাই অনেকভাবে করা সম্ভব অঙ্কটা, অ্যাটলিস্ট তো 4ভাবে করা সম্ভব। এটাকে 4টা মেথড দিয়ে আমি এটা করতে পারবো। সেটা টাইম টেকিং হয়ে যাবে তোমাদের। 4টা মেথড এক্সপ্লেন করতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে প্রতিটা অঙ্কে, যদি আমি এভাবে করতে যাই। তো তোমরা চেইন মেথড দিয়ে করতে পারো, যার যেটা সুবিধা। কী মেথড দিয়ে করতে পারো? চেইন মেথড দিয়ে করতে পারো, দ্যাট ইজ, তারপরে রেশিও দিয়ে করতে পারো অ্যাটলিস্ট, তারপরে তোমরা সাকসেসিভ দিয়ে করতে পারো, যার যেটা সুবিধা হবে। তো কোনটা দিয়ে করবো বলো? তোমরা একটা কাজ করো, আমি তোমাদেরকে রেশিও দিয়ে করে দেখাচ্ছি, বা সাকসেসিভ দিয়েও করতে পারো, একদম সহজ অঙ্ক। তো রেশিও দিয়ে যদি আমরা করি তাহলে কি হচ্ছে? এ থেকে বির ওখানে যখন আমি বেচলাম, যেহেতু ফ্লো একই দিকে, মানে 20% প্রফিট হচ্ছে। 20% প্রফিট হওয়ার মানে হচ্ছে 5 টাকার জিনিস আমি 6 টাকায় বেচবো। ওকে, তারপরে বি কী করলো? 10% লস করে বেচলো, মানে 10 টাকার জিনিস কত টাকায় বেচলো? 9 টাকায় বেচলো। বুঝতে পারলে? তার মানে আলটিমেট কী হলো? 50 টাকার জিনিস কত টাকায় বিক্রি করা হলো? 54 টাকায়। তো মানে ইউনিটের ক্ষেত্রে, ইউনিটে বলছি। আর সেই 54 ইউনিট মানেই কত হচ্ছে আমার? 216। বুঝতে পারলে? তার মানে এখানে কত গুণ হচ্ছে? এখানে হচ্ছে 4 গুণ। তার মানে এইদিকেও কত গুণ হয়ে যাবে? 4 গুণ হয়ে যাবে। দ্যাট ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? 200। তার মানে এই কত টাকায় জিনিসটি কিনেছিল? 200 টাকায় কিনেছিল। বুঝতে পারলে? ওকে, এবার তুমি চাইলে বাকি দুটো মেথড দিয়েও করে দেখতে পারো। ওকে, গ্রেট। নেক্সট কোশ্চেন। এবার কোশ্চেন নাম্বার 10 বলছে, একজন ঘড়ি বিক্রেতা ঘড়ির ক্রয় মূল্যের উপর 25% লাভ রেখে ধার্য মূল্য ঠিক করেন। ওকে, তো একজন ঘড়ি বিক্রেতার ক্ষেত্রে, যে কোনো আমাদের প্রফিট অ্যান্ড লসের অঙ্কের ক্ষেত্রে কী হচ্ছে? আমরা 3টা মূল্য দেখতে পাই, যে কি ক্রয় মূল্য, ধার্য মূল্য এবং বিক্রয় মূল্য। তো এখানে ঘড়ি বিক্রেতা কী করছে? যে 25% বেশি দামে ধার্য করছে, 25% বেশি দামে ধার্য করছে। আর ছাড় দেওয়ার সময় কত পার্সেন্ট দিচ্ছে? ছাড় দেওয়ার সময় 20% ছাড় দিচ্ছে। ওকে, তো এখানে কত পার্সেন্ট আলটিমেট লাভ বা লস হলো? আবারও বললাম, আবারও তোমরা ওই 3টে মেথড, 1 2 3 3টে মেথড বা 4টে মেথড, 3টে মেথড তো প্রপারলি 3টে মেথড দিয়ে তোমরা করতে পারো। ওকে, তো আমি তোমাদেরকে রেশিও দিয়েই করে দেখাচ্ছি, বা সাকসেসিভ দিয়েও, এবি মেথড দিয়েও তোমরা করতে পারো, তাই না? এবি মেথড, যেটা কিনা তোমাদের সাকসেসিভের মেথডটা, সেটা দিয়েও করতে পারো। তো সেই রেশিও মেথড দিয়ে যদি করি তাহলে 25% মানে কি? 25% মানে 4 টাকায় এখানে 1 টাকা প্রফিট। 4 টাকার জিনিস 5 টাকায় বিক্রি করেছে। ওকে, এই প্রথমটুকুর ক্ষেত্রে। ওকে, আর দ্বিতীয়টিতে কত? 20%। আচ্ছা, আমি 25% মানে কত? 4 মানে 4 টাকায় 1 টাকা। 20% মানে কি? 5 টাকায় 1 টাকা। তো পরে কী হয়েছে? 5 টাকায় 1 টাকা লস হয়েছে। তো 5 টাকায় 1 টাকা লস মানে বেচলো কত টাকায়? 4 টাকায়। তো শুরুতে কত টাকা দিয়ে আমি কিনেছি? 20 টাকা দিয়ে। আর আলটিমেট বেচলাম কত টাকা দিয়ে? 20 টাকা দিয়ে। তো কী হলো? 0। দ্যাট ইজ কোনো লাভ হয়নি, কোনো ক্ষতিও হয়নি। আবার তোমরা যদি চাও এবি রুল দিয়ে করতে, এবি রুল দিয়ে করে দেখো, যে 25 টাকা
25 মাইনাস 20 মাইনাস 25 গুণ 20 বাই 100, তাই না? এইভাবেই তো করবে। তো এখানে 5 থাকছে, আবার এখানে 5 দিয়ে 5 কেটে গেল, তো কত থাকছে? 5 পড়ে থাকছে, দ্যাট ইজ ইকুয়াল টু কত হবে? 0 হয়ে যাবে, তাই না? ওকে, গ্রেট। নেক্সট কোশ্চেনে বলেছে যে 180 টাকায় একটি জিনিস বিক্রি করে 10% ক্ষতি হয়, তাহলে কত টাকায় জিনিসটি বিক্রি করলে 10% লাভ হবে? তো খুবই সোজা অঙ্ক, অনেকভাবে করা যায়, সোজা অঙ্ক অনেকভাবে করা যায়। তারপরেও আমি তোমাদেরকে যে একটা ইজি মেথড দিয়ে করে দেখাচ্ছি, যে একটা জিনিস আমি বিক্রি করেছি কত, যে আমার কোনো একটা দাম ছিল জিনিসটার, আমি বিক্রি করেছি SP1, মানে কোনো এক বাজারে বিক্রি করেছি, তো আমার কি হয়েছে? 10% ক্ষতি হয়েছে। ওকে, আবার সেম জিনিসটাকে যদি আমি 10% লাভে বিক্রি করতে চাই, 10% লাভে মানে দ্বিতীয় একটা বিক্রয় মূল্য নিলাম, সেক্ষেত্রে আমি কত? 10% প্রফিটে বিক্রি করব। তার মানে বলো তো, এখানে যদি জিনিসটার কেনা দাম যদি 10 টাকা হয়, তাহলে এই বাজারে বেচবো 9 টাকায়, আর এই বাজারে বেচবো কত টাকায়? 11 টাকায়। এবার বলছে 180 টাকায় একটি জিনিস বিক্রি করে 10% ক্ষতি। তো এই যে ক্ষতির জায়গায় আমি কত টাকা দিয়ে বিক্রি করেছিলাম? 180 টাকায়, তাই না? তার মানে কি হচ্ছে? এখানে কত গুণ? এখানে হচ্ছে 20 গুণ। তার মানে নতুন বিক্রয় মূল্য 20 গুণ হয়ে যাবে, তাই না? 20 গুণ হয়ে যাবে, দ্যাট ইজ 220 টাকা। তো আমাদের অ্যান্সার হয়ে গেল অপশন বি। বুঝতে পারলে? সঠিক অ্যাপ্রোচ। এবার এই অ্যাপ্রোচটা কী হবে? তুমি এবার এইভাবেও করতে পারো, আমি এটাও জানি যে তোমরা এইভাবেও করতে পারো, তাই না? যে এখানে 110 লিখে দাও, তারপরে এখানে নিচে কত লিখে দাও? 90 লিখে দাও। ওকে, দেন 0 0 কাটা, 9 2 18, 220। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, তুমি চাইলে এটা দিয়েও করতে পারো। ওকে, তো চলো, যার যেটা খুশি, কোনো অসুবিধা নেই, সবই ঠিক আছে। ওকে, নেক্সট কোশ্চেন বলছে 5টি কমলা লেবুর ক্রয় মূল্য 4টি লেবুর বিক্রয় মূল্যের সমান। ওকে, তো পাঁচটি কমলা লেবুর যে ক্রয় মূল্য, 5টি কমলা লেবুর ক্রয় মূল্যে, তো 5টি কমলা লেবুর ক্রয় মূল্যে আমি কি বিক্রি করেছি? 4টি কমলা লেবু বিক্রি করেছি। ওকে, সিম্পল অঙ্ক। আমার প্রফিট অ্যান্ড লসের ভিডিওতে এটা অঙ্ক বলাই ছিল যে এটা মোস্ট রিপিটেড একটি টাইপ। তার মানে কি হলো? যদি জিনিসটার কেনা দাম আমার 4 টাকা হয়, তাহলে আমি বিক্রি করছি কত টাকায়? 5 টাকায়। দ্যাট ইজ আমার প্রফিট কত হলো? 1 ইউনিট। ওকে, কত টাকায় প্রফিট হলো? যে প্রফিট পার্সেন্টেজ, তাহলে কত প্রফিট পার্সেন্টেজ হলো? যে আমার কত? 4 টাকাতে 1 টাকা লাভ। দ্যাট ইজ ইকুয়াল টু কত হচ্ছে? দ্যাট ইজ ইকুয়াল টু হচ্ছে, এভাবে জায়গা পরিষ্কার করে দেখি, প্রফিট পার্সেন্টেজ তাহলে কত হচ্ছে? যে 4 টাকাতে 1 টাকা লাভ, দ্যাট ইজ 100তে আমার কত টাকা লাভ হচ্ছে? 25%। বা চার্ট মনে থাকলে তোমরা ডিরেক্টলি লিখতে পারো। তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে যাবে? অপশন বি। বোঝা গেল? ওকে, গ্রেট। নেক্সট কোশ্চেন, আমার সরল সুদের অঙ্ক, একদম ইজি। কি বলেছে? যে 3 বছরের সুদে আসলে কোনো একটা টাকা কি হয়? একটি মূলধন 3 বছরের সুদে আসলে কত হয়ে যাচ্ছে? তো 3 বছরে সুদে আসলে কি হচ্ছে? সুদে আসলে আমরা বলবো প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট মিলে কত হচ্ছে? 6,900 টাকা হয়ে যাচ্ছে। ওকে, আর 6 বছরে কত হয়ে যাচ্ছে? 6 বছরে আমাদের কত হয়ে যাচ্ছে? 7,800 টাকা হয়ে যাচ্ছে, তাই না? 7,800 টাকা হয়ে যাচ্ছে। তার মানে আমি কি দেখলাম? যে এখানে 3 বছরের সময়ে আমার এখানে সুদে, না সুদ, সুদে মূলে, ঠিক আছে না? সুদে মূলে বা আমার হ্যাঁ, যেটা আমার মূলধনটা আমার বৃদ্ধি পেতে পেতে সুদ আসল সহ কত টাকা বেড়ে গেল? 900 টাকা বেড়ে গেল। বুঝতে পারলে? তার মানে আমি বলতে পারি যে 3 বছরের সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল টু কত? 900 টাকা। 3 বছরের সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল টু কত টাকা? 900 টাকা। তার মানে আমার আসল কত হবে? আসল কত হয়ে যাবে? দেখো, 6,900 টাকা আমার কী ছিল? 3 বছরের সুদ আসল। সেখান থেকে যদি 3 বছরের সুদ বাদ দিয়ে দেই, তার মানে আমার আসল কত হবে? আসল হয়ে যাবে 6,000 টাকা, তাই না? 6,000 টাকা হয়ে যাচ্ছে। একদম বেসিকভাবে ভেঙে ভেঙে বুঝিয়ে করাচ্ছি। আর এই লাইনটা, ঠিক আছে, তোমার আসল তাহলে কত? 6,000 টাকা। তাহলে 1 বছরের সুদ কত বলো তো? যদি আমি এখান থেকেই ক্যালকুলেট করি, যে 3 বছরের সুদ যদি 900 টাকা হয়, তাহলে 1 বছরের সুদ কত? 1 বছরের সিম্পল ইন্টারেস্ট হচ্ছে অফকোর্স 300 টাকা। তার মানে কি হলো? তাহলে সুদের হার কত হচ্ছে? সুদের হার হচ্ছে যে তোমার 6,000 টাকায় তুমি কত টাকা? 300 টাকা সুদ আর্ন করছো। 6,000 টাকায় 300 টাকা সুদ আর্ন করছো। দ্যাট ইজ কাটাকুটি করলে কি হচ্ছে? কাটাকুটি করলে এটা দাঁড়াচ্ছে 0 0 কেটে দিলাম, দ্যাট ইজ কত হচ্ছে? 5। তো 5% হয়ে যাবে তোমার সুদের হার। বুঝতে পারলে? 5% হয়ে যাবে তোমার সুদের হার। ইজি, একদম ইজি, একদম ইজি করে ভেঙে ক্লিয়ার করে একদম বুঝিয়ে বললাম। ওকে, নেক্সট কোশ্চেন বলেছে রোহন 1,500 টাকা সরল সুদে ধার নিয়েছিল যত বছরের জন্য?
ততই তার বার্ষিক সুদের হার ছিল। ওকে, তো রোহন কি করেছে, ১,৫০০ টাকা সে সুদের পর ধার নিয়েছিল। ওকে, সুদে ধার নিয়েছিল। এবার তার যে সুদের হার ছিল, তো সুদের হার যদি X% হয়, সুদের হার যদি X% হয়, তাহলে তার যে সময়ের জন্য যত বছরের জন্য নিয়েছিল সেটাও এক্সই হবে, এক্স বছরের জন্য নিয়েছে। বুঝতে পারলে? সুদের হার আর বছরের যে মানটা, ঠিক আছে, নিউমেরিক ভ্যালুটা সেটা কি হচ্ছে, সমান। ওকে, তবে ধার শোধ করার সময় তার মানে কত বছর আর কি ওর সময়কালটা লাগবে আর কি, যদি কি বলেছে 240 টাকা সুদ দিয়ে যদি তাকে ধার শোধ করতে হয়, 240 টাকা সুদ দিয়ে যদি সে ধার শোধ করে, তবে তার ধার শোধ করার সময় কতটুকু, তার মানে ইন্টারেস্ট কতটুকু ওকে দিতে হচ্ছে, 240 টাকা দিতে হচ্ছে। খুবই ইজি। ওকে, তার মানে তোমরা সিম্পল একদম ইজিভাবে যদি করো, তাহলে কি হচ্ছে যে আমার ১৫০০ টাকার উপর আমি কত পার্সেন্ট আমি কি করছি, সুদ আর্ন করছি, আমি X² সুদ আর্ন করছি, তাই না? ১৫০০ টাকার উপর X² সুদ আর্ন করছি, যেটা কিনা আমার কত, 240 টাকা। 240 টাকা, তো ১৫০০ আর X² মানে হচ্ছে X² মানে হচ্ছে আমার কত, 100। ওকে, তো 100 দিয়ে 100 কেটে দিলাম। ওকে, তার মানে কত হয়ে যাচ্ছে এখানে, X² ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে এখানে, দেখো 240 বাই কত হয়ে গেল, 15, তাই না? ওকে, তো 15 দিয়ে কাটো এখানে, 15 থাকছে কত, 9, 90, 6, 15, 90, তো X² ইকুয়াল টু হয়ে গেল 16, দ্যাট ইজ X ইকুয়াল টু কত তোমাদের 4। বুঝতে পারলে? একদম ভেঙে বুঝলাম, কোনো ট্রিক্সের দরকার নেই এখানে, অনেক তোমরা সহজ করে ট্রিক্স ইউজ করতেই পারো, কোনো ব্যাপার নেই, তেমন কোনো কঠিন অঙ্ক না যে এখানে তোমার ট্রিক্স ইউজ করতে হয় এগুলো অঙ্কে। ওকে, যদি জানা থাকে তো থাকবেই, এখানে আমি জাস্ট বুঝিয়ে ভেঙে বললাম যাতে পরবর্তীতে কোনো অসুবিধা না হয়। সহজ অঙ্কে তুমি অনেক ট্রিক্স লাগাতে পারো। ওকে, মূলত হচ্ছে যে অঙ্কগুলো কঠিন এবং তোমার ক্যালকুলেটিভ, সেই গুলোতে তোমার ট্রিক্স বেশি জরুরি। ওকে, গ্রেট। এবার পরের অঙ্কে কি বলেছে, যে একজন ছাত্রের পরীক্ষায় 63-র পরিবর্তে কত, 63 এর পরিবর্তে ভুল করে 83 নাম্বার নথিভুক্ত করা হয়েছে। তো রং মার্ক কত ছিল আর সঠিক মার্ক কত ছিল? আচ্ছা, সঠিক মার্ক ছিল 63 আর ভুল করে কত দিয়ে দেওয়া হয়েছে, 83। ওকে, এবার দেখো তো, তার মানে আমি কত এন্ট্রি বেশি করলাম, 20 বেশি করলাম, 20 এন্ট্রি বেশি করলাম, মানে তার মার্কস কত বৃদ্ধি পেল? ওকে, মার্কস বৃদ্ধি পেল, একজন ছাত্রের মার্কস বৃদ্ধি পেল 20 নাম্বার। এবার তাতে করে কি হলো, সমস্ত ছাত্রদের গড় কত বৃদ্ধি পেয়ে গেল, সমস্ত ছাত্রের গড় 20 বৃদ্ধি পেয়ে গেল। এবার ইজি একদম, এটা করারই প্রয়োজন নেই। তুমি সিম্পলি ভাবো তো, যদি 20 জন স্টুডেন্ট হতো, আর এই এক্সেস 20টা আমি সবার মধ্যে যদি ডিস্ট্রিবিউট করে দিতাম, তাহলে সবারই কত করে বাড়তো, 1 করে বাড়তো। কিন্তু এই এবার যদি মনে করো, যদি এটা 40 জন হয় স্টুডেন্ট, আর এই এক্সেস 20টা, এই যে এক্সেস 20টা দেখছো, সেটা আমি যদি 40 জনের মধ্যে ভাগ করে দিই, তাহলে সবারই মাথা পিছু কত করে পড়বে, হাফ করে পড়বে, মানে হাফ বেড়ে যাবে, তাই না? তার মানে অফকোর্স অ্যান্সারটা কত হবে, আমাদের 40 জন স্টুডেন্ট আমাদের ক্লাসে উপস্থিত ছিল, যার কারণে এই এক্সেস মার্কটা কী হয়ে গেছে, 20 মার্কটা হাফ করে আমাদের 40 জনের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে গিয়েছে। বুঝতে পারলে? ওকে, একদম ইজি অঙ্ক, মুখেই করা সম্ভব সহজেই। ওকে, নেক্সট কোশ্চেন আমাদের টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে। এখানে বলছে যে একটি স্টেশন বা একটা প্ল্যাটফর্ম, এ থেকে বি এর দূরত্ব হচ্ছে আমাদের কত, এ থেকে বি এর দূরত্ব 330 কিমি। কত, 330 কিমি, ঠিক আছে। তো এ থেকে একটা ট্রেন আমাদের কত, 60 কিলোমিটার, আমি লিখছি না পুরোটা, 60 কিলোমিটার স্পিডে যাত্রা শুরু করে, তাও আবার কটার দিকে, সকাল 8টার দিকে। ওকে, আচ্ছা, অপর একটি ট্রেন 75 কিলোমিটার বেগে বি স্টেশন থেকে স্টেশনে দিয়ে কি 9টায় যাত্রা শুরু করে। ওকে, তো দেখো 9টায় যাত্রা যখন শুরু করবে মানে বি থেকে এর দিকে যখন একটা ট্রেন 9টায় যাত্রা শুরু করবে, তাও আবার কত বেগে, আমি এটা 60 করে দিলাম এই স্পিড, আর এখানে কত হবে, এই ট্রেনটার স্পিড কত হয়ে যাবে, 75। বুঝতে পারলে? তো
প্রথম ট্রেনটা কটার সময় যাত্রা শুরু করেছিল? 8টার সময়, আর পরের ট্রেনটা 9টায়। তার মানে 1 ঘন্টা অ্যাডভান্স মানে জার্নি করে ফেলেছে প্রথম ট্রেনটি। কতটুকু জার্নি করে ফেলবে? 60 কিলোমিটার জার্নি করে ফেলবে। তো এখন আমার এই যে জায়গাটুকু পড়ে থাকলো সেটুকু কত? সেটুকু পড়ে থাকলো আমার কত? যে 330 থেকে আমি কত বিয়োগ করে দেবো? 60 কিলোমিটার বিয়োগ করে দেবো। কারণ আমার যে এই পোর্শনটুকু, আগের পোর্শনটুকু, এটা নিয়ে এখন ভাবারই প্রয়োজন নেই, এটুকু ডান, কভার হয়ে গিয়েছে। তার মানে এখন আমার পড়ে আছে কত? 270 কিলোমিটার। এবার এখন এই যে লাইনটা আমি দিলাম, এখানে কটা বাজে? 9টা বাজে, এবং এখান থেকে এই যে প্রথম ট্রেনটি 60 কিলোমিটার বেগে এগিয়ে যাবে, এবং পরের যে ট্রেনটি সেটা এই ডান দিক থেকে যে ট্রেনটি আসছে সেটা কত বেগে এগিয়ে আসছে? 75 কিলোমিটার বেগে এগিয়ে আসছে। এবার যেহেতু একে অপরের দিকে এগিয়ে এসছে, তাহলে রিলেটিভ যে স্পিডটা হবে আমাদের, সেই রিলেটিভ স্পিডটা কত হবে বলো তো? সেই রিলেটিভ স্পিডটা হয়ে যাবে 60 প্লাস 75, দ্যাট ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? এক্সকিউজ মি 135 কিলোমিটার প্রতি ঘন্টা। বুঝতে পারলে? এবার আমার ডিস্টেন্স কতটুকু বাকি আছে বলো তো? রিমেইনিং, আচ্ছা আমি লিখে দিই, হ্যাঁ রিমেইনিং লিখে দিই, রিমেইনিং ডিস্টেন্স আমার কতটুকু আছে? 270 কিলোমিটার। ওকে, তাহলে সময় কতটুকু লাগবে? টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড, দ্যাট ইজ ইকুয়াল টু কত? 2 ঘন্টা। এবার 2 ঘন্টা কোত্থেকে লাগছে বলো তো? এই যে জায়গাটা থেকে 9টা থেকে যে যাত্রা শুরু হলো তাদের দুইজনেরই, সেই 9টার পরে আরও 2 ঘন্টা লাগছে, তাই না? 2 ঘন্টা লাগছে, দ্যাট ইজ তাদের সাক্ষাৎ কখন হবে? 11টার সময়। কটার সময় হবে? ট্রেন দুটি কখন মিলিত হবে? 11টার সময়, সকাল 11টায় মিলিত হবে। বুঝতে পারলে? একদম ভেঙে যদি বোঝাতে চাই তাহলে এভাবেই সহজে তোমরা করতে পারো। ওকে, গ্রেট। চলো নেক্সট কোশ্চেন। দেন একজন ব্যক্তি 120 মিটার লম্বা একটি রেলওয়ে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দেখলেন যে একটি ট্রেন যেটি তাকে 5 সেকেন্ডে পাস করতে পারে। আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে যে 5 সেকেন্ড সময়ে ব্যক্তিটি কি দেখলো? যে ট্রেনটি তাকে ক্রস করে গেল, তাই না? আচ্ছা, তো কোনো ট্রেন যদি কোনো ব্যক্তি অথবা পোলকে ক্রস করে, তার মানে কি হলো? যে ট্রেনটি তার নিজের দৈর্ঘ্যই ক্রস করলো, তাই না? ট্রেনটি তার নিজের দৈর্ঘ্যই ক্রস করলো। তো এক্ষেত্রে ব্যক্তিকে যখন ট্রেনটি ক্রস করলো, তার মানে ট্রেনটি নিজের দৈর্ঘ্য ক্রস করে গেল। ওকে, পরে কি দেখলো? যে 15 সেকেন্ড সময়ে কি হলো? 15 সেকেন্ড সময় কি হয়? ট্রেনটি একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করে, যে প্ল্যাটফর্মটা কিনা কতটুকু? 120 মিটার লম্বা। তার মানে 120 মিটার। আচ্ছা, প্ল্যাটফর্মকে যখন কোনো ট্রেন অতিক্রম করে তখন কীভাবে কী হয় কনসেপ্টটা আমি বলেছি আমাদের টাইম অ্যান্ড ডিস্টেন্সের ভিডিওতে ক্লিয়ারলি আমি বলে দিয়েছি যে এটা খারাপ সর্দির কারণে। তো তো প্ল্যাটফর্মকে যখন ক্রস করে তখন কী হয়? ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে, প্লাস কী হয়? নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করে, প্লাস কী হয়? প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করে। নিজের দৈর্ঘ্য তো অতিক্রম করতেই হবে, প্লাস হচ্ছে কী হবে? তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। তার মানে এখানে যদি আমি বিয়োগ করে দিই সিম্পলি, তাহলে কি হচ্ছে? যে আমার 10 সেকেন্ড থাকছে, আর 10 সেকেন্ডে কী থাকছে? এই ট্রেন লেন্থ কেটে দিয়ে আমাদের কত থাকছে? 120 মিটার, তাই না? বেসিকভাবে বুঝলে। তারপর ট্রেনের স্পিড কত হচ্ছে? ট্রেনের স্পিড কত হচ্ছে? যে ট্রেনের স্পিড কত হয়েছে? 10 সেকেন্ডে 120 মিটার যাচ্ছে। তার মানে 120/10, দ্যাট ইজ ইকুয়াল টু 12 মিটার পার সেকেন্ড হচ্ছে আমাদের ট্রেনের স্পিড। এবার আমাকে ট্রেনটির দৈর্ঘ্য বের করতে বলেছে। ট্রেনটির দৈর্ঘ্য কোথায় পাবো বলতো? দেখো, ট্রেনের এই যে 5 সেকেন্ডে ট্রেন কত দূর গিয়েছিল? নিজের দৈর্ঘ্য গিয়েছিল। তার মানে ট্রেনস লেন্থ যদি আমরা বের করতে চাই, ট্রেনের যদি দৈর্ঘ্য বের করতে চাই, তাহলে শুধু আমি এটা কি দেখবো? যে ট্রেনটা 5 সেকেন্ডে কত দূর যায়? 5 সেকেন্ডে কত দূর যায়? ডিস্টেন্স কত দূর যায়, তাই না? 5 সেকেন্ডে কত দূর ডিস্টেন্স যায় সেটা শুধু দেখবো। যে 12 × 5, দ্যাট ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 60 মিটার। 60 মিটার দূরত্ব ট্রেনটা 5 সেকেন্ডে অতিক্রম করে, দ্যাট ইজ 5 সেকেন্ডে কী করতো? ট্রেনটা কোনো একজন ব্যক্তিকে ক্রস করতো, অর্থাৎ নিজের দৈর্ঘ্য ক্রস করতো।
ওকে, তো ট্রেনের দৈর্ঘ্য কত হয়ে যাবে? ট্রেনের দৈর্ঘ্য আমাদের হয়ে যাবে 60 মিটার। বুঝতে পারলে? ওকে, গ্রেট। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে বলেছে রাম ও শ্যাম একটি কাজ যথাক্রমে 15 এবং 20 দিনে করতে পারে। ওকে, রাম এবং শ্যাম 15 এবং 20 দিনে একটি কাজ করতে পারে। তো রাম 15 দিনে করতে পারে এবং শ্যাম কত দিনে করতে পারে? 20 দিনে করতে পারে। তো টোটাল কাজ আমাদের কত হয়ে যাবে? এখানে কাজ টাজ করার দরকার নেই, আমি সিম্পলি অঙ্কটা দেখো, পড়ে নাও আগে কি বলেছে। তো 15 এবং 20 দিনে যদি করতে পারে, ওকে, তবে তাদের কাজটি শেষ এবং তারা কাজটি শেষ করলে তাদের উপার্জনের অনুপাত কত হবে? দেখো, যে টাকাটা পাবে, তো সেই টাকাটা সবসময় কার সমান সমান হবে? যে টাকাটা পাবে সেই টাকাটা না তোমাদের এফিসিয়েন্সির অনুপাতের সমান হবে, দক্ষতার অনুপাতের সমান হবে। ওকে, এফিসিয়েন্সির অনুপাতের সমান হবে। তো সময়ের সঙ্গে এফিসিয়েন্সির অনুপাত কীরকম হয়? ব্যস্তানুপাতিক হয়ে যায়। কী হয়? ব্যস্তানুপাতিক হয়ে যাবে। ওকে, তো এখানে কাটাকুটি করলে কত হচ্ছে? যে 4, আর এখানে কত হয়ে যাবে? 3। তো এই যে 4:, তোমাদের এফিসিয়েন্সির অনুপাত কত আসলো? 4:3। আর এই 4:3 তাদের হয়ে যাবে তাদের উপার্জনের অনুপাত। কিসের অনুপাত? উপার্জনের অনুপাত। ওকে, তাদের ওয়েজেস হয়ে যাবে, মজুরি হয়ে যাবে। ওকে, তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে যাবে? 4:3। বুঝতে পারলে? এতটাই সহজ একটি অঙ্ক। নেক্সট কোশ্চেনে কী বলেছে? যে আমাদের এ এবং বি একত্রে একটি কাজ কত দিনে করতে পারে? 10 দিনে করতে পারে। বি সি কত দিনে করতে পারে? বি সি 12 দিনে করতে পারে। এবং সি এ কত দিনে করতে পারে? সি এ 15 দিনে করতে পারে। তাহলে বেসিক্যালি তোমরা কী করো এখানে, যে টোটাল কাজ ধরে নাও, এফিসিয়েন্সি তোমরা বের করে নাও প্রত্যেকের টিমগুলোর। এখানে তাহলে দেখলাম যে এ বি এর এফিসিয়েন্সি কত হচ্ছে 6, তারপরে 6, এবং বি সি এর এফিসিয়েন্সি কত? 5, এবং সি এর এফিসিয়েন্সি কত? 4। তার মানে এটা যদি যোগ করে দিই তাহলে কী হবে? সবার এফিসিয়েন্সি যদি যোগ করি তাহলে এখানে দেখতে পাচ্ছি যে 2 × A + B + C = কত হয়ে যাচ্ছে? 10 + 5 মানে 15। তার মানে এ এবং বি এবং সি যদি তিনজনের এফিসিয়েন্সির কথা বলি, দ্যাট ইজ কত হচ্ছে? 7.5। বুঝতে পারলে? ওকে, এবার তাহলে সি একা কত দিনে কাজটি করতে পারবে? ওকে, দেখো তো, এ আর বি এর এফিসিয়েন্সি যদি বাদ দিয়ে দিই তাহলে আমরা সি এর এফিসিয়েন্সি পাবো, তাই না? এ বি সি থেকে যদি আমরা সি বাদ দিয়ে দিই, 1 সেকেন্ড, তো আমাদের সি এর এফিসিয়েন্সি বের করতে বলেছে। তো সি এর এফিসিয়েন্সি কী হবে? 7.5 থেকে কার এফিসিয়েন্সি বাদ দিয়ে দেবো? এ প্লাস বি এর। একদম ভেঙে ভেঙে বোঝাচ্ছি, যার কারণে হয়তো একটু লিখতে হচ্ছে। আর এ প্লাস বি এর এফিসিয়েন্সি আমাদের কত ছিল? 6, তাই না? তো 7.5 থেকে আমাদের 6 বাদ দিলে কত থাকছে? 1.5। ওকে, দ্যাট ইজ সি এর এফিসিয়েন্সি কত? সি এর এফিসিয়েন্সি হচ্ছে 1.5। এটা কিসের ক্যালকুলেশন করলাম? এফিসিয়েন্সির ক্যালকুলেশন করলাম। এফিসিয়েন্সির ক্যালকুলেশন করলাম। তো সি এর এফিসিয়েন্সি কত হয়ে গেল? 1.5। এবার পুরো কাজটা সি একা ওই কাজটা কত দিনে করতে পারবে? এবার পুরো কাজটা তাহলে সির কত টাইমটুকু লাগবে? যে 60 ইউনিট কাজ যদি পুরোটা আমরা সিকে করতে দিই তাহলে কত সময় লাগছে? আমরা পয়েন্ট উঠিয়ে দিলাম, তার মানে হচ্ছে কত লাগছে? 40 দিন। কত দিন লাগছে? 40 দিন। বুঝতে পারলে? একদম ক্লিয়ার? রিভিশনও হয়ে গেল কনসেপ্টগুলোর। ওকে, আর কোনো আশা করি কনসেপ্টে কোনো প্রবলেম থাকবে না এরপরে। গ্রেট, চলো আমাদের শেষ অঙ্ক দেখে নাও। তো এখানে কি বলেছে? এ বি সি তিনজন একত্রে দৈনিক 300 টাকা উপার্জন করে। আবার দেখো, এ বি এবং সি এখানে উপরে করে দিই, হ্যাঁ, এ বি সি আমাদের কত টাকা ইনকাম করে? 300 টাকা উপার্জন করে। এ সি একত্রে কত টাকা উপার্জন করে? এ এবং সি একত্রে উপার্জন করে কত? 188 টাকা। আর বি এবং সি একত্রে কত উপার্জন করে? 152 টাকা। আচ্ছা, যদি আমরা এটা যোগ করে দিই তাহলে কি হবে বলো তো? এ প্লাস বি প্লাস সি প্লাস সি সমান সমান কত হচ্ছে? এখানে দেখতেই পাচ্ছ 340 টাকা। ওকে, তো ইজি যোগ বিয়োগের অঙ্ক দিয়ে রেখেছে। তার মানে এখানে এ বি সি সমান সমান কত? অলরেডি এ বি সি আমাদের দেওয়াই আছে। তো এ বি সি সমান সমান হচ্ছে 300 টাকা প্লাস সি ইকুয়াল টু হচ্ছে 340। হ্যাঁ কি না? মুখে মুখে করা সম্ভব, কিন্তু আমি কি করব এখন, তোমার করে দেখাতে হবে, তাই না? যে করে দেখাতে হবে যে কিভাবে আমরা বের করব। তো সহজ অঙ্ক তুমি বিভিন্নভাবে ভাবতে পারো। ওকে, যেহেতু তোমাদের সময় প্রচুর থাকবে পরীক্ষায়,
সাফিসিয়েন্ট সময় আছে। তো তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই, কোনো ট্রিক মারার দরকার নেই। তোমরা বেসিক দিয়েও যদি খুব আরামে, আরামে অঙ্ক করো, তারপরেও কিন্তু সমঅঙ্ক করে আসতে পারবে। ওকে? তো সঠিক অ্যান্সার কোনটি হলো? আমাদের সি এর দৈনিক উপার্জন কত টাকা হয়ে গেল? দৈনিক উপার্জন হয়ে গেল 40 টাকা। ওকে? তো এই ছিল আজকে আমাদের পুরো আমাদের প্র্যাকটিস সেট 1 20টা অঙ্ক। হোপফুলি তোমাদের কিছু, কিছু কনসেপ্ট রিভিশন হয়ে গেল, হ্যাঁ? পুরো 20টা অঙ্কের মাধ্যমে, এবং এটা তোমাদেরকে হেল্প করবে এই টাইপগুলো কনসেপ্টগুলো রিভাইজ করলে। আর এই ধরনের কোশ্চেনই আসবে তোমাদের পরীক্ষায়। এর থেকেও কঠিন তেমন কিছু থাকবে বলে মনে হয় না। 2-1টা থাকলেও হয়তো থাকতে পারে। ওকে? তো প্র্যাকটিস করতে থাকো, মক দিতে থাকো। ওকে? অ্যান্ড এইভাবে আমরা প্র্যাকটিস সেটের ভিডিওগুলো নিয়ে আসবো একটার পর একটা করে, যতদিন পরীক্ষা আছে, এবং টপ 10 যে সিরিজটা আছে সেটাও কন্টিনিউ করবো। ওকে? তো thanks for watching. Stay connected to Math Easyfied and don't forget to like, share, comment and subscribe our YouTube channel Math Easyfied. Bye bye.